পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এবার স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ। যে ছেলেরা সামনে রয়েছে হাসি হাসি রেখে তাদেরকে প্রথমে ধন্যবাদ বলি। এদের জন্য ধন্যবাদ কথাটা একটু বেশি ওজনের হয়ে যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার ভাবতে ভালো লাগছে যে চুপচাপ স্যাররা এবং দিদিদের শিক্ষার গুণে চুপচাপ বসে যে শুনছো সেটাতে আমার ভালো লাগছে। আমি জানি না যে যেটা বলবো এই দিকে যারা রয়েছে বড় ছেলেরা তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। এদের মনের মতো করে কতটা বলতে পারবো জানি না। স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজের নাম একটু আগে শুনেছ, তাকে জানো হয়তো প্রায় সকলেই। তিনি কথামৃত ভবনের অধ্যক্ষ। তার মাধ্যমে এবং শ্রীমতী দেবযানী পাঠক, শ্রীমতী সোমা দাস, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন হেডমিস্ট্রেস হিসেবে, এবং শিক্ষিকা, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের সহযোগিতায় এই যে অনুষ্ঠানটা হচ্ছে, আমি হয়তো আধ ঘন্টা বলবো, কিন্তু এই অনুষ্ঠানটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আবারও বলি, বড়দের জন্যই বলছি যে এমন একটা সময়ের মধ্যে আমরা রয়েছি যেখানে চারিদিকে অনেক অনেক হালকা জিনিসের হাতছানি, অনেক অস্থিরতা। তার মধ্যে যদি কেউ বলেন যে স্বামী বিবেকানন্দের স্কুল ছিল এটা, সেটা যিনি বলছেন, যিনি শুনছেন, সকলেই ধন্য। কারণ আবারও বলছি যে এই অস্থির সময়ের মধ্যে, দিকভ্রান্ত সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দকে স্মরণ করতে পারা চারটিখানি কথা নয়। তাই কেউ বলছেন, কেউ শুনছেন, কেউ আয়োজন করছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে সকলে মিলে যেটা করছি আমরা, সেটা হচ্ছে একটু আগে প্লাস্টিকের প্যাকেট থেকে ফুল নিয়ে বিদ্যাসাগর মশাই এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে যে মাল্যদান করেছি, এটা কিন্তু আমরা সকলে মিলে আসলে তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার অঞ্জলি প্রদান করছি। এইরকম একটা ছোট্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বড় ব্রতে আমরা সামিল রয়েছি। আমি অন্তত সেইভাবে দেখতে চাইছি। একেবারে ছোট জায়গা তাদের জন্য যদি আসি, এই যে ঘোষণা হলো যে স্বামী বিবেকানন্দ স্কুলে ছিলেন, এই স্কুলের প্রাক্তন হিসেবে একটা ক্লাসে যখন গোলমাল হয়, কেউ গল্প করছে ধরা যাক, আর স্যার আসবেন করছেন, তখন যেটা হয় সেটা হচ্ছে সাধারণত একজনকে আমার দরজায় অনেক সময় দাঁড় করিয়ে রাখা হয়, এলেই বলবি, তার গল্প থামিয়ে দেবো। এইরকম যখন বিবেকানন্দের ছোট বয়স, এই সবুজ সোয়েটার, সাদা জামা, নেভি ব্লু প্যান্ট বা গ্রিন প্যান্ট পরে বসে আছো, এই তাদেরই মতো বয়সে যখন নরেন্দ্রনাথ, তিনিও গল্প করছিলেন, নরেন্দ্রনাথ গল্প করছেন এবং সঙ্গী সাথীরা হাঁ করে শুনছে, এই সময়ে মাস্টারমশাই এসে গেছেন। মাস্টারমশাই যে এসে গেছেন, তখন একটা চারিদিকে শোরগোলের মতো অবস্থা দিয়ে এসে গেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে, বাবু এদিকে তাকান, বাবু এদিকে বল, একটু বাদে সব জিজ্ঞেস করবো, প্রশ্ন জিজ্ঞেস করবো, কিন্তু না ঠিক আছে, আমি কন্ট্রোল করে নেবো। প্রশ্ন জিজ্ঞেস করবো, তখন না পারলে মুশকিল হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ রে, একটুখানি স্টেবিলাইজ করতে সময় লাগবে। ওকে দেখ বাবু, তোর নাম কি? ভেরি গুড। কিন্তু এরপর আরো প্রশ্ন আসছে, কিন্তু খুব সাবধান। অনেক সব প্রশ্ন আসবে, দাঁড়িয়ে বলতে হবে, ক্যামেরায় ছবি উঠতে হবে, খুব সাবধান। তো নরেন্দ্রনাথ তিনি বলছেন, নরেন্দ্রনাথ গল্প করছে, এখন অন্য ছেলেগুলো কি হয়েছে, তারা ভয় পেয়ে গেছে যে স্যার ঢুকে গেছে। এইবার স্যার যখন পড়াচ্ছেন, তখন দেখছেন যে গল্প থামেনি, ফিস করেই যাচ্ছে। এই সময়তে উনি কি করলেন, সেই স্যার পড়াটা থামিয়ে একজনকে বললেন, কি বলতো, কি বলছিলাম? সে দাঁড়িয়ে বলতে পারছে না, কারণ কি নরেন গল্প করছিল, সে তো শুনছিল হা করে। তারপর আরেকজন বলছে, তুই বল, সেও বলতে পারছে না।
এরকম করে কয়েকজনকে জিজ্ঞেস করেছে, তারপরে নরেনের দিকে নজর গেছে, তাকে বলছে জীবন নরেন উঠে টিপি গড়বড় করে বলে দিয়েছে। বলে দিতে আমার মনে হচ্ছে যে নরেন ছেলেটাই ভালো আর বাকিগুলো দুষ্টুমি করছিল। উঠে দাঁড়ান, বেঞ্চের উপর উঠে দাঁড়ান। তখন বেঞ্চের উপর যখন উঠে দাঁড়াচ্ছে, সব ফটাফট বেঞ্চের উপর উঠে দাঁড়াতে বললে সে আমাদের সময় বলো, তোমার এখনকার সময় বলো মুখ কালো হয়ে যাবে, সেরকম ভাবে উঠে দাঁড়িয়েছে। সেই সময় নরেনও দেখা গেল যে সে বেঞ্চের উপর উঠে দাঁড়াচ্ছে। তখন স্যার বলছে যে এই তুই উঠে দাঁড়াচ্ছিস কেন, তুই পড়া পেরেছিস? বলছে না স্যার, আমি গল্প করছিলাম। তাই আবার হয় নাকি? উনি ভাবছেন যে মাস্টারমশাই ভাবছেন যে যদি গল্পই করে তাহলে আমি কি পড়াচ্ছিলাম বলে দিল কি করে। কিন্তু নরেন্দ্রনাথ বলছে যে না, আমি গল্প করছিলাম বলে সে উঠে দাঁড়িয়েছে। এই যে ঘটনাটা, এখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে কেউ যদি বলে কান ধরে দাঁড়িয়ে থাকো, কেউ যদি বলে নীল ডাউন হতে হবে, কেউ যদি বলে বেঞ্চের উঠে দাঁড়াও, তখন আমরা কি করি? আমরা গল্প করছিলাম না, এটা ওটা যাও, এটা সত্যি মিথ্যে মিলিয়ে বলি। আজকে সকালে যার কথা নিয়ে আমরা আলোচনা করছি, যাকে ভাবছি, যার গলায় মালা পড়াচ্ছি, তিনি যখন এই ছোট বয়সে, তিনি, সেই জন্য বলছি তিনি, বড় বড় মাপের মানুষ, তিনি যখন এই ছোট বয়সে ওই সৎসাহসের পরিচয় দিচ্ছেন, যে বন্ধুগুলো শাস্তি পাচ্ছে, বেঞ্চের উপর উঠে দাঁড়াচ্ছে, আমি পড়া পেরেছি, তা আমি একটা হিরোর মতো হয়ে থাকতে পারতাম, কিন্তু সেটা করছেন না। না করে তিনি বলছেন যে স্যার আমি গল্প করছিলাম। এটা হচ্ছে 1 নম্বর সততার জায়গা। সততা, এটাকে ধরে থাকবো কি থাকবো না, নাকি অন্য লেন বাই লেন দিয়ে জীবনের রাস্তা তৈরি করে দেবো? যে কিনা সততাকে ধরে থাকে, তাকে নিয়ে মেট্রোপলিটন স্কুলে আবার অনুষ্ঠান হয়, তাকেই মালা পড়ানো হয়, তাকেই লোকে স্যালিউট করে, তাকে শ্রদ্ধা করে। আর যে অসৎ থাকে, সে হয়তো টেম্পোরারি কিছুদিনের জন্য একটা কিছু কাজ হাসিল করে নিল, কিন্তু পরে বলে লোকে যে লোকের চোর আছে কি লোকটা অসৎ আছে। সুতরাং সততার থেকে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা কিছু নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমাকে যদি কেউ বলে তাহলে আমার পক্ষে ডিফিকাল্ট আছে যে এই ছেলেদের সঙ্গে আপনি একটু গল্প করুন আর ওইখানে একজন স্যার কি বলছেন সেটাও আপনি শুনুন। আর পারবো না তো। আমি যদি তোমাদের সঙ্গে গল্প করি তাহলে স্যার কি ম্যাডাম কি বলছেন আমি কি শুনতে পারবো? কিন্তু স্বামী বিবেকানন্দের ভেতরে এমন একটা ক্ষমতা মানে কোনো ঐশ্বরিক অলৌকিক ক্ষমতা নয়, কিন্তু মনটাকে এমন ভাবে কন্ট্রোল করছেন যে ওই নরেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলছে, কিন্তু আবার কি পড়াচ্ছেন স্যার সেটাও খেয়াল রাখছে। আমরা যখন এই কোনো কিছুর মধ্যে থাকি, ধরো বাড়িতে চারিদিক থেকে গান গান করে হয়তো মাইক বাজছে, আর এই 23 জানুয়ারি 26 জানুয়ারি তো রইলই প্রচুর। আমি যেখানে থাকি, আমি আজকে সবাই যখন গিয়েছি তখন রবীন্দ্রসঙ্গীত বাজছিল, পরে হয়তো আরো অন্য নানান রকমের সংস্থা হবে। তো এই যে বাড়িতে যখন আমি রয়েছি, আমি যখন পড়াশোনার চেষ্টা করছি, তখন কি হচ্ছে যে বিরাট জোরে মাইক বাজছে। তাহলে মাইক বাজলে আমি তখন অঙ্ক করতে পারবো কি পারবো না? আমি তখন বাংলা কবিতা মুখস্থ করতে পারবো কি পারবো না? আমি তখন ভৌত বিজ্ঞান করতে পারবো কি পারবো না? তখন আমার মনটা যদি এমন ভাবে তৈরি থাকে যে হ্যাঁ মাইকের ব্যাপারটা ডিস্টার্বিং, কিন্তু আমার তো বয়স কম, আমার ভেতরে সেই শক্তি আছে যে মাইকের মতো বাজো, আমি বই থেকে যা নেবার সেটা নেবো। এটা হচ্ছে মানসিক সক্ষমতা। এই মানসিক সক্ষমতা স্বামী বিবেকানন্দের অসাধারণ ছিল, কিন্তু তিনি বারবার করে যেটা বুঝিয়েছেন যে প্লিজ তোমরা এরকম ভেবো না যে আমি একজন সাধু সন্ন্যাসী মানুষ, ওই জন্য আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে, ওরকম নয়। যে কোনো ছেলে বা মেয়ে সে যদি মনোনিবেশ করে একটা জিনিসের উপর, তাহলে কাজ হবেই হবে। আমরা যখন মোবাইলে টর্চ জ্বালিয়ে খুঁজছি পাওয়া যাচ্ছে না, তখন কি করে আমার করতে হয়, যখন ফ্ল্যাশ লাইটটা জেনেছি, যেটা আমাকে দেখতে হচ্ছে যে কোথায় পড়েছিল, করতে আমি যদি তখন অন্য মানুষ থাকি, আমি যদি খেলার ছলে লাইটটাকে এদিক ওদিক ঘোরাই, কোনোদিন জিনিসটাকে খুঁজে পাবো না। কিন্তু যখন আমি ঠিক জায়গায় দিচ্ছি, ঠিক জায়গায় ফোকাস করছি, তখন ওই টাকাটা ওইখানে পড়ে যাচ্ছে। এই আমাদের মনটাও ঠিক সেরকম। আমি যদি এলোমেলো করতে থাকি, তাহলে কিন্তু আমার ঠিক জায়গাতে ফোকাসিং হবে না। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে ফোকাস করবার কায়দা, ঠিক একটা মোবাইলের ফ্ল্যাশ লাইটকে যেভাবে ফোকাস করে আমার দরকারি জিনিসটাকে তুলে আনতে পারি, সেরকম ভাবে আমরা মনটাকে ফোকাস করে অঙ্কের বই থেকে, জীবন বিজ্ঞান থেকে, ভৌত বিজ্ঞান থেকে, বাংলা থেকে, ইংরেজি থেকে ঠিক জিনিসটা তুলে আনতে পারবো। স্বামী বিবেকানন্দ সেটা আমাদের জীবনের কাছে এনে দিচ্ছেন। তাহলে কি করে করবো? সেটা করবো তখনই পারবো যদি আমি মনটাকে এদিক ওদিক বিক্ষিপ্ত হতে না দিই। ওই যে বললাম, আমার পাড়ায় যাই বাজুক না কেন, ডিজে বাজছে, হচ্ছে, কিন্তু আমি মনটাকে এখানে রাখবার চেষ্টা করছি। বড়রা হয়তো বলছেন যে এদের উৎপাতে আর পারা যায় না, একটা চিঠি লিখতে হবে, ভয়ঙ্কর বাড়াবাড়ি হচ্ছে, তাহলে তাদের মনটা ওইদিকে চলে গেছে। সে বড়দের যা হচ্ছে হোক, কিন্তু আমার যদি লেখাপড়া করাটা দরকার থাকে, আমি জানবো যে বড়রা কবে চিঠি লিখবে আর কবে সমাধান হবে সে পরের কথা, আমি আমার মনটাকে যেভাবে ওইখানে নিয়ে এসে রাখবো। স্বামী বিবেকানন্দ এক জায়গায় কি করেছেন যে ওনার ঘরেতে প্রকাণ্ড বই রয়েছে, বিশাল বই,
এবং 10 ভলিউমে 10 খণ্ডে করে, মানে একটা তোমাদের বয়সী ছেলে, একটা ক্লাস 5 বা 6 এর ছেলে বোধহয় দুখানা নিতে গেলে পুজো হয়ে যাবে, এইরকম ভারী বই। তো সেরকম বই 10 খণ্ডে রয়েছে এবং সেটাকে বলছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। বাপরে বাপ, নাম তো সাংঘাতিক। কিন্তু জানেন এনসাইক্লোপিডিয়া মানে পৃথিবীর জ্ঞান হয়তো অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে, এবিসিডি চেঞ্জ করে দেওয়া আছে, বিভিন্ন দেশের নাম, এটা ওটা পুরো তথ্য ভান্ডার। একজন কম বয়সী ছেলে, তিনি স্বামী বিবেকানন্দের ঘরে ওটা দেখে বলেছেন স্বামী বিবেকানন্দকে, ওই একটা জীবনে মনে হয় পড়ে ফেলা যায় না, এটা বলছেন তিনি। স্বামীজি বলছেন তুই কি বলছিস, কি নামা বলবো? তো বলতে তিনি নামিয়েছেন, বলছে ওইখানে যা আছে আমাকে যে কোনো জায়গায় জিজ্ঞেস কর। তখন মানে এটা যদি ধরো স্কুলের নাটক হয় কখনো, যে কোনো স্কুলে, দারুণ দেখতে লাগে যে একজন গেরুয়া পোশাক পরা সন্ন্যাসী তিনি বসে রয়েছেন, আর তোমার আমার মতো একজন কেউ গিয়ে অবিশ্বাস করে বোঝায় এত বই সারা জীবনে পড়া যায় না। তখন কি হবে? তার আগে 1 মিনিটের বিরতি। এই যে এবার পিছিয়ে দিতে হবে, ওকে পিছিয়ে দিয়ে একটু উঠে গেল, একটু দাঁড়ান, ওই যে ক্যামেরা হচ্ছে ওইখান থেকে ওইখানে চলে যায়, আমি ম্যানেজ করবো। হ্যাঁ চলে যাবে, আরো কথা বললে কিন্তু আরো পিছিয়ে যেতে হবে, ওখানে বলবো। তো যখন যদি নাটক হয় তখন দেখা যাবে যে গেরুয়া করে একজন বসে রয়েছেন, আরেকজন গিয়ে তাকে জিজ্ঞেস করছে যে এত বই পড়া যায় নাকি। এর পরের ঘটনাটা কি? পরের ঘটনা হচ্ছে যে তিনি নামাচ্ছেন বই এবং নামিয়ে সেই বই থেকে জিজ্ঞেস করছেন স্বামী বিবেকানন্দকে। এটা তার জীবনের জিতা জাগতা ঘটনা। স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করছেন যে আচ্ছা অমুক মানে কি? ধরো বেরোলো নরওয়ে, তাহলে নরওয়ে সম্বন্ধে কি আছে জানা? তিনি অবাক হয়ে যাচ্ছেন, লোকে বলে গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। অবাক হয়ে যাচ্ছেন যে স্বামীজিকে যা জিজ্ঞেস করছেন স্বামীজি ভুল করে বলে যাচ্ছেন সেটা সম্পর্কে। শুধু তাই নয়, এক এক জায়গায় বইয়ের ভাষা পর্যন্ত বলে দিচ্ছেন। ধরো আমাকে যদি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ জিজ্ঞেস করা হয়, আমি হয়তো কিছুটা নিজের ভাষা কিছুটা বইয়ের ভাষা নিয়ে বললাম, কিন্তু আমার যদি চমৎকার ভাবে পড়া থাকে তাহলে আমি দুটোই পারবো। তোমার সঙ্গে গল্প করার মতো বলতে পারবো, আবার বলতে পারবো যে বইয়ের ভাষাটা এবার বলছি শোন। আরে বাপরে, নিজের মতো গল্প করার মতো বলছে, আবার বইয়ের ভাষাও বলছে, তার মানে মানুষটার মগজের মধ্যে কিছুটা আছে। সেই রকম স্বামী বিবেকানন্দ যিনি জিজ্ঞেস করেছিলেন, তিনি বলছেন যে এক এক সময় বইয়ের ভাষা পর্যন্ত হুবহু বলে দিচ্ছেন। যখন পশ্চিম ভারতে আছেন স্বামী বিবেকানন্দ, তখন একবার হয়েছে কি যে ওনার কাছে একজন এটা খুব বিস্ময় প্রকাশ করেছেন যে আপনি এরকম পারেন কি করে। তখন স্বামীজি যেটা বলেছিলেন আজকে সকালবেলায় তোমাদের কাছে সেটা পেশ করতে চাই। আপনি বলছেন যে দেখুন, যখন কেউ লোকের প্রথম পড়াশোনা শেখে তখন কি হয়, অক্ষর ধরে 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 শেখে। যেমন ধরো পয় হর্ষই পি, দয় 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 দয়, যখন আকার বিদ্যা 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 সহায়কার, এই করতে 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 সে বিদ্যাসাগর হচ্ছে। স্বামীজি বলছেন যে প্রথম সে অক্ষর গুলো ধরে 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 সে করে। তারপরে যখন সে বড় হয় তখন কি হয়, ছাট করে দেখলেই বুঝতে পারে। যেটা ধরো তোমার আমার ব্যাপার, দেখলেই বুঝতে পারছি তখন আর ভয় হর্ষই দয় যখন আকার এরকম করতে হচ্ছে না, দেখলেই বুঝতে পারছি বিদ্যাসাগর। তার কারণ কি, শুধু বয়স বেড়েছে তাই নয়, আমাদের মনোযোগটা বেড়েছে, দেখলেই বুঝে যাচ্ছে। আরো যখন মনোযোগ বাড়ে, সেটা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হবে যে তার প্রমাণ নেই। এখানে যে ছেলেরা রয়েছে, এখানে যারা রয়েছে, যে কোনো কারোর জীবনে এই অবস্থাটা আসতে পারে, সেটা বয়সের সঙ্গে সম্পর্ক নেই, ছেলে হোক মেয়ে হোক। সেটা হচ্ছে যে যখন এই ভেতরের যে মনোযোগের ক্ষমতাটা আরো বেড়ে যাচ্ছে, তখন একটা লাইনের দিকে তাকালেই সে বুঝে যাচ্ছে। একটা লাইনের দিকে যত তাকালেই বুঝে যাচ্ছে। যেমন যদি আমি বলি যে আজকে কলকাতা শহরে তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, তোমরা ভেবে দেখো এই কথা যদি কোথাও লেখা থাকে, তোমাদের পুরোটা ধরে 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 পড়তে হবে। একটুখানি দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ যা বলা আছে আজকে 17, আর তার মানে 1 ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। তার মানে হচ্ছে যে তুমি বড় হয়ে গেছো, তোমার মনোযোগটা বেড়ে গেছে। একটা বাক্যকে দেখলে ঢাক করে ধরে দিতে। স্বামী বিবেকানন্দ বলছেন যে এইটা করতে করতে এমন অভ্যেস হয়ে যায় যে একটা বাক্য নয়, একটা পাতার দিকে তাকিয়ে বোঝা যায় যে পাতার মধ্যে কি বলা আছে। দিস ইজ ট্রিমেন্ডাস, দিস ইজ ট্রিমেন্ডাস। এবং আমি যখন বলছি তোমরা কেউ কেউ ঘাট লাগছো, তাহলে বোঝা যাচ্ছে যে তোমরা আন্দাজ করতে পারছো যে হ্যাঁ এসা ভি হো সকতা হ্যায়। তো যখন আমি একটা পাতার মধ্যে দেখে আমি বুঝে যাচ্ছি যে পাতার মধ্যে কি আছে, সেটা ভূতের গল্প হোক, রহস্য রোমাঞ্চ হোক, ভূগোল হোক, যাই হোক, আমি যখন একটা পাতার মধ্যে দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে ইয়েস, আই হ্যাভ বিকাম অ্যান অ্যাডাল্ট, আই হ্যাভ বিকাম ম্যাচিউরড এনাফ, I have gained sufficient attention and concentration, যাতে করে আমি একটা পাতার মধ্যে দিয়ে চট করে ওখান থেকে বের করে নিতে পারছি। স্বামী বিবেকানন্দের সঙ্গে একটা শিক্ষার মধ্যে যে ছেলে বা মেয়ে আছে, তার সম্পর্কটাকে যদি ভাবি, তাহলে দেখবো যে ওনার মধ্যে থেকে এই জায়গাটা অদ্ভুত ভাবে আসছে যে আমি কনসেন্ট্রেট করব করতে করতে আমার এটা তৈরি হবে।
যখন পরীক্ষা আসে, তার আগে একটা মজার কথা বলি, যখন উনি বিদেশে আছেন তখন একবার হয়েছে কি যে গল্ফ খেলার একটা জায়গা আছে, আচ্ছা এই গল্পটাকে বাদ দাও, বাদ দিয়ে একটা বেলুনের গল্পের জায়গা। ওনার জীবনে গল্পে গল্পে ভর্তি, কিন্তু সেই গল্পগুলো বাস্তবের থেকেও বেশি আকর্ষণীয়। তো উনি যখন সুইজারল্যান্ডে আছেন তখন একবার কি হলো যে সুইজারল্যান্ডে গেছেন এবং সেখানে যাদের বাড়িতে অতিথি হয়েছেন সেই নারী পুরুষ যারা রয়েছেন তারা ওখানে ওনাকে নিয়ে গেছেন একটা মেলায়। আমাদের এখানে যেমন মেলা হয়, মেলাতে আচারও বিক্রি হচ্ছে, আবার নগরদোলাও হয়তো আছে, নানান রকম মিলেমিশে একটা মেলা। তো স্বামী বিবেকানন্দকে যে মেলাতে নিয়ে গেছেন ওখানে তখন কি হয়েছে, সদ্য সদ্য বেলুনে আকাশে ওড়ার যে কায়দা সেটা জানা হয়ে গেছে এবং টিকিট কেটে লোকে বেলুনে আকাশে উঠছে। বেলুনে আকাশে উঠছে মানে ওই ধরা যাক আমাদের যে বিজ্ঞানের যে নিয়ম আছে, বায়ু এবং প্রবতাবহাওয়া ইত্যাদি যা সব আছে, আমি যদি বেলুনের মধ্যে একটা হালকা গ্যাস ভরে রেখে দিই তাহলে আমি সেই বেলুনটা উপরের দিকে উঠবে। বেলুনটা উপরের দিকে উঠবে, তার সঙ্গে যদি একটা ইট বেঁধে দিই সেই ইটটাকে নিয়ে উঠবে। আর যদি বেলুনটা ঢাউস হয় তাহলে আমি তার সঙ্গে যদি একজন দুজন তিনজন লোককে বসাই ওইখানটাতে কোন একটা ব্যবস্থা করে সেই লোকগুলোকে নিয়ে বেলুনটা উঠবে। তো সেইটা তখন আবিষ্কৃত হয়েছে এবং লোকে পয়সা দিয়ে ডলার দিয়ে সেইটা করছে। স্বামী বিবেকানন্দ বললেন যে আমি ওই বেলুনে উঠতে চাই। এখন উনি তো একজন সম্মানিত ব্যক্তি, আর চেয়ারটা যেটা ওনার ছিল ভালো সুগঠিত চেয়ার, ওজন খুব যে কম তা নয়। তখন ওরা বললেন যে স্বামীজি আপনি যা করেন করেন ওইটা করবেন না, কারণ ওটা ভয় লাগছে তো যে এই বেলুনে করে নিয়ে চলবে, ছেলে ছোকরারা যায় একরকম, ইনি যাবেন আর আমাদের দায়িত্ব রয়েছে। কিন্তু স্বামীজি কোনো কিছু শুনলেন না, বলে আমি বেলুনে চড়বই। বলতে উনি বেলুনে উঠলেন এবং সে বুঝতেই পারছে যে বেলুনে ওঠা মানে সত্যি এটা ভয় 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 থাকে যদি মাঝপথে কিছু হয়, কিন্তু কিছু হলো না। এবং উনি যখন নামলেন তখন ওনার যারা মানে যাদের কাছে অতিথি হয়েছে তাদের ঘাম দিয়ে জট ছাড়ার মতো যে যাকে ভালো করে নেমে এসছে। আর তিনি যখন নামছেন, নেমে যখন আসছেন তখন একজন লিখছেন যে ওনার মুখে যে হাসি সেটা একটা বাচ্চাদের মতো হাসি, যে আমি এই ব্যাপারটাকে চ্যালেঞ্জটাকে নিয়েছি এবং আমি এটা করতে পেরেছি। এই যে বিবেকানন্দ, ইনি জীবনের চ্যালেঞ্জ নিয়েছেন যে একদিন না কিন্তু মরতে হবেই, তাই বলে বোকার মতো মৃত্যুবরণ করবো না। কিন্তু বেলুনে যে উঠছে, আমার থেকে কম বয়সী ছেলেরা উঠছে, আমার ভেতরে সেই স্পিরিটটা নেই, সেই স্পিরিটটা নেই। আমি ভয় 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 খাবো, আমি ভেতরে ভেতরে বুড়ো নাকি, আমি সেই বুড়োটা কোনার মধ্যে নেই। আমি বেলুনে উঠবো এবং সাফল্যের সঙ্গে নামবো। একজন ওনার জীবনী লিখেছেন, তিনি বলছেন যে বোধহয় এই প্রথম একজন ভারতীয় যোগী যিনি কোন যোগ বলে নয় বেলুনের সাহায্যে আকাশপথে ভ্রমণ করেছেন। সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এইরকমই হচ্ছে ওনার ক্ষমতা। সেই ক্ষমতার কথা যদি বলি, উনি কলকাতায় যেখানে থাকতেন সিমলা, তো এখান থেকে একেবারে কাছে। আর কি করতেন যে রেগুলার এক্সারসাইজ করতেন এবং খুব ওই যে বলছিলাম সুগঠিত শরীর ছিল ওনার, ভেরি স্ট্রং ইয়াং ম্যান। উনি একবার জাহাজে করে যখন বিদেশ থেকে ফিরছেন, মানুষটা যেমন মজার, যেমন ওই বেলুনে উঠছেন কতগুলো কচি কাঁচা ছেলেদের মতো, সেই রকমই যেখানে কিনা অনেক শক্ত হওয়ার সেখানে কতটা চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিচ্ছেন। জাহাজে করে আসছেন, সুন্দর হাওয়া লাগছে, ক্লাস পরিবেশ, খাওয়া দাওয়া চমৎকার, সবই ঠিক আছে, কিন্তু একটা গোলমাল হলো। গোলমালটা হচ্ছে এরকম যে দুজন মিশনারি তারা স্বামী বিবেকানন্দের সঙ্গে কথা বলতে চাইছিলেন, উনিও কথা বলছিলেন। স্বামীজির সঙ্গে কথা বলতে মানুষ খুব পছন্দ করতেন, যে আরে এর সঙ্গে কথা বলে সুখ আছে। যখন কথা বলছেন, বলতে বলতে ওই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এইসব নিয়ে কথাবার্তাই হয়েছে। হতে তখন দেখা গেল যে না আপনি বসুন, ওই যেটুকুনি হচ্ছে আমার অসুবিধা হচ্ছে, আপনি বসুন না ওইটুকুনি থাকবেই। এরা যদি একেবারে নিশ্চল হয়ে বসে থাকতো আমি খুব অবাক হয়ে যেতাম যে সামথিং ইজ গোয়িং রং। তো এইবারে স্বামী বিবেকানন্দ কি করছেন, ওদের সঙ্গে মিশনারিদের সঙ্গে কথা হচ্ছে তখন, আর আপনাদেরকে পরে হেয়ার স্কুলের একটা অভিজ্ঞতার কথা বলবো। তাই এবারে হচ্ছে কি যে স্বামীজি যখন কথা বলছে, বলতে বলতে সেই লোক দুটো একটু বাংলায় যাকে বলে লাইভ পেয়ে যাওয়া, সেই জিনিসটা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ফ্রিলি আলোচনা করে যাচ্ছেন যে বিভিন্ন ধর্মের মধ্যে কোথায় কি শক্তি আছে, কোথায় কি দুর্বলতা আছে। হিন্দু ধর্মের সম্বন্ধে বলেছেন যে আমাদের হিন্দু ধর্মের এইসব দুর্বলতা আছে, কিন্তু বহু জায়গায় বলেছে। কিন্তু সেই মিশনারি দুজন তারা শুনে তারা হয়েছে ব্যাস, রাস্তা খুলে গেছে। এই হিন্দু ধর্মের লোক আবার হিন্দু ধর্ম সম্পর্কে বলছে কি সব দুর্বলতা আছে। সাংঘাতিক ভাবে তারা হিন্দু ধর্মের সম্পর্কে যা তা বলতে আরম্ভ করেছে। স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ যিনি হিন্দু ধর্মের ভালো বলতে জানেন, খারাপও বলতে জানেন, ইসলামের ভালো বলতে জানেন, খারাপও বলতে জানেন। তার কারণ তার কোনো উদ্দেশ্য নেই কোন জায়গা থেকে টাকা নিতে হবে, আমার দল ভারী করতে হবে, এরকম নেই।
আমি হিন্দু স্কুলে পড়েছি, হিন্দু স্কুল ভালো না খারাপ, তোমাদের স্কুলের থেকে ভালো না খারাপ, আমি যদি বলি তোমাদের স্কুল থেকে ভালো ভালো ভালো, তাহলে বলতে হবে যে লোকটা নিজের পড়তে বলে এরকম বলেছে। তাহলে সুতরাং তারও কিছু ভালো থাকতে পারে, তোমাদেরও ভালো থাকতে পারে, তারও খারাপ থাকতে পারে, তোমাদেরও খারাপ। এই মিলেই তো জগৎ। স্বামী বিবেকানন্দ সেই রকম যে সব ধর্ম সম্পর্কে বলছেন এবং তার ভালো মন্দ, কিন্তু এরা যখন হিন্দু ধর্মকে কোণঠাসা করে যা নয় তাই অসত্য সমালোচনা করতে আরম্ভ করেছে, তখন বিবেকানন্দ অন্য মূর্তি ধরেছিলেন এবং তিনি কি করলেন, ওই যে দুজন মিশনারি তাদের একজনের গলার চেপে ধরেছেন, গলার চেপে ধরে বলেছেন যে আমার ধর্ম সম্পর্কে যদি আর একটা কথা বলো, ইংলিশে আছে, দেন আই উইল থ্রো ইউ ওভারবোর্ড, আমি একদম জাহাজ থেকে ছুঁড়ে সমুদ্রের মধ্যে ফেলে দেবো। যে এটা বলেছেন সঙ্গে সঙ্গে দেখা গেল যে তারা মিনমিন করছে যে না স্যার আমরা ঠিক সেইভাবে বলতে চাইনি ইত্যাদি। তার একটা মানুষ যিনি খুব হাসি খুশি, যিনি ছোটদের মতো মানসিকতার, যার মধ্যে চুম্বকের মতো মনোযোগের ক্ষমতা, সেই মানুষও কিন্তু যখন রুখে দাঁড়াবার হয় তখন রুখে দাঁড়াতে জানেন, কিন্তু তার জন্য কারো ক্ষতি করেন না, কাউকে আহত করেন না শেষ পর্যন্ত। এই বিবেকানন্দ আমাদের কাছে একটা বিরাট ব্যক্তিত্ব। ওই যে বলছিলাম যে তার যে সাহস, ওই যে বেলুনে উঠে চলে গেলেন, বেলুন মানে কত পৃথিবী থেকে উপরে 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 উঠে যাচ্ছে। যদি বলি কত উপরে উঠছে, পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে সেটা পড়েছ যে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডলের মধ্যেই থাকে বেলুন যখন উপরের দিকে উঠে যাচ্ছে, তাই না? যে আমরা সব জানি যে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন স্তর আছে। আমরা যদি ভাবি উল্টো দিকে যে আচ্ছা পৃথিবী থেকে উপরে 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 উঠে একটি বিপরীতার্থ কি হবে, যে নিচে নিচে নিচে, পৃথিবীর নিচে আবার কোথায় যাওয়া যায়? যাওয়া যায় তো, যদি সমুদ্র হয় তাহলে আরো নিচে 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 যাওয়া যায়। কিসে করে যায় নাকি সমুদ্রের নিচে আবার যাওয়া যায়? দেখা যায়। ভেরি গুড, বাহ। আমি ওদের দিকে তাকিয়ে বেশি করে বলছিলাম, এখান থেকে সাবমেরিন বলেছে যে আমরা সবাই মিলে তার জন্য হাততালি দেবো। ভেরি গুড। এইবার সাবমেরিনের সঙ্গে যার যোগ আছে, আজকে 17 তারিখ, আর 6 দিন বাদে তার জন্মদিন 23শে জানুয়ারি। সাবমেরিনের সঙ্গে 23শে জানুয়ারি যোগ কি জানো? কে বলবে? ভেরি গুড। তাকে বার্তারি দেবো না কেন? সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসু। হাততালি থেমে গেছে, এটা মানে হচ্ছে ছেলেরা আপনার ভালো, নাহলে হাততালিটা মানে অসীম সময় পর্যন্ত চলত। তো এইবারে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন হচ্ছে যে যখন কিনা উনি ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য এগোচ্ছেন এবং বিদেশি শক্তির সাহায্য নিতে চাইছেন, তখন তার জীবনের একটা পর্ব নিশ্চয়ই পড়েছ যে সাবমেরিনে করে বিরাট পথ অতিক্রম করলেন। এবং যখন সাবমেরিনে করে নেতাজি যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গা, ওখান থেকে ওনাকে পিক আপ করবে, তখন সংশ্লিষ্ট সরকার বলেছিল, মানে যারা ক্ষমতায় আছে তারা নেতাজিকে ভালোবেসে বলেছিলেন। আর নেতাজির ছবি নিশ্চয়ই তোমরা দেখেছো, একজন যুদ্ধক্ষেত্রের বীর বলতে যা বোঝায় সেই রকম এই বঙ্গ গৌরব সুভাষচন্দ্র। তো তাকে বলেছিলেন যে boss, if you want to travel, then keep in mind that the chance of success is only 5%. 5% সম্ভাবনা রয়েছে সফল হওয়ার। সফল না হওয়ার কারণে কি সাবমেরিন ফুটো হয়ে যাবে? তা নয়। সফল না হওয়ার কারণ হচ্ছে ওই যে এখন তোমরা ড্রোন দেখছো, সেরকম রাডার হয়, তাই না? উপর থেকে সমস্ত নজর রাখা যায়। তো এই বিপক্ষের রাডার আকাশে ঠিক ঠিক করছে একেবারে, এবং যে কোনো মুহূর্তে তারা অ্যাটাক করবে, সাবমেরিন ফেসে যাবে এবং ওই যে ব্যক্তিটা আছে তার শরীর সমাধি হবে, জলের মধ্যে মারা যাবে। এই সমস্ত কথা নেতাজি বুঝলেন যে কি কারণে কি কথা বলা হচ্ছে। নেতাজি বলছেন যে সাফল্যের সম্ভাবনা কিন্তু মাত্র 5%, the chance of success is only 5%। তখন নেতাজি যেটা বলছেন সেই ইংরেজিটা এখানে কারোরই না বোঝার কথা নয়। নেতাজি বলছেন even if the chance of success is 1%, I must go। কি অসাধারণ কথা যে 1% যদি আমার সম্ভাবনা থাকে যে আমি জীবন নিয়ে ওপারেও যাব, তাহলেও আমি যাব। একে বলে বীর। কলকাতায় এলকিন রোডে যখন তাকে নজরবন্দি করে রেখেছে, মানে ব্রিটিশের পুলিশ আমাদের মশা যেরকম রক্ত খায় সেরকম ভাবে একটা মানুষের রক্ত চুষে নিতে পারে সমগ্র দেহে, এইরকমই সেই পুলিশ যখন ঠিক ঠিক করছে এবং ঘিরে রেখেছে বাড়ি, সেখানে তিনি ছদ্মবেশে ওই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একটু যদি চালে ভুল হয়ে যায়, ছদ্মবেশ মানে দাড়ি টাড়ি এটা ওটা লাগানো আছে, তো আঠা রয়েছে, আঠাটা যদি খুলে যায়
আর ওইখানে সমস্ত পুলিশ ঠিক ঠিক করছে। একবার যদি বুঝতে পারে যে এই যে লোকটা বেরোচ্ছে তো ছদ্মবেশ, যা গাড়িটা খুলে গেছে, সঙ্গে সঙ্গে নৃশংসভাবে তাকে হত্যা করা হবে। সেই রকম যে জায়গা, সেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র, দ্যাট ইজ ওয়াই নেতাজি, নট অনলি সুভাষচন্দ্র বসু বাট নেতাজি ইজ আওয়ার লিডার। নেতাজি সেইখান থেকে বেরোচ্ছেন। এই নেতাজি বলছেন যে আমি ছোট বয়সে রামকৃষ্ণ বিবেকানন্দ পড়ে ঠিক করে নিয়েছিলাম যে আমার জীবনের গতিপথ কি হবে। বলছেন যে স্বামী বিবেকানন্দের বক্তৃতা এবং চিঠিপত্র আমাকে কিভাবে অনুপ্রাণিত করেছিল। তাই এই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতার জন্য, আরো আমার ভাষায় বলতে গেলে ভারত মায়ের চোখের জল মোছানোর জন্য নিজের জীবনকে বাজি রেখে যা করেছেন, সেখানে তিনি বলছেন যে আমার জীবনের ধ্রুবতারা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এতদূর পর্যন্ত বলছেন যে আজ যদি স্বামী বিবেকানন্দ জীবিত থাকতেন তাহলে আমি তাকে গুরু রূপে বরণ করতাম। অসাধারণ কথা যে স্বামী বিবেকানন্দকে তিনি গুরু রূপে মনে মনে বরণ করেছেন। মনে মনে বরণ করে কি করেছেন? দেশমাতৃকার সেবার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। এই সমস্ত কাহিনীর মধ্যে দিয়ে, এই সমস্ত জীবন্ত ঘটনার মধ্যে দিয়ে আমরা সেই স্বামী বিবেকানন্দকে আজকের সভায় তোমাদের জন্য বিশেষ করে পেতে চাইছি। যারা শুনছে, যে বলছে, সকলে মিলে স্বামী বিবেকানন্দকে আমাদের মনের মধ্যে পেতে চাইছি যে এনাকে অনুসরণ করলে আমাদের জীবনের অনেক লাভ আছে। এনাকে অনুসরণ করলে আমরা সততার কথা শুনছি, এনাকে অনুসরণ করলে আমরা মনোযোগের কথা শুনছি, এনাকে অনুসরণ করলে আমরা দেশের জন্য আত্মত্যাগ করবার কথা শিখছি। আবার এনাকে অনুসরণ করলে খুব সহজ সাধারণ হাসি খুশি জীবনযাত্রার কথাও আমরা শুনছি। শেষের দিকে চলে এসেছি, হাসি খুশি জীবনযাত্রার কথা আর একটুখানি আসবো। তার আগে বড়দের জন্য বলি, বিশেষত শিক্ষক শিক্ষিকা এবং অন্যরা যারা বড় রয়েছেন, হেয়ার স্কুলে আমাকে একবার বলেছিলেন, তখন যে মাস্টার মশাই বেশ অনেক বছর আগে, তিনি আমাকে বলেছিলেন ঠিক এইরকম ছেলেদের গ্যাদারিং ছিল, সেখানে উনি আমাকে বললেন যে আপনাকে এদের জন্য করতে হবে, বোধহয় ক্লাস 8 থেকে বড় হয়। তো আমি তাদেরকে বলেছিলাম, বলে কেমন মনে হলো যে ভালোই হয়েছে, কিন্তু বুঝতে পারছি না। আর হেডমাস্টার মশাই খুব কম কথার মানুষ যিনি ছিলেন, তো তিনি তার ঘরে নিয়ে গেলেন, এমনি সব কথা হলো, কিন্তু বক্তৃতাটা কেমন হয়েছে আমি কিছু বুঝতে পারলাম না। আমার মনে হয়েছে যে ছেলেদের কাছে হয়তো ভালোই লেগেছে, চাকরি চলো এবার বাড়ি চলে যাই। একটু মনে হলো, জিজ্ঞাসা ছিল যে কেমন হলো। এর মাসখানেক বাদে তিনি আমাকে ফোন করে বললেন যে আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে। আমি তো মনে হলাম যে এতদিন বাদে বলছি, আমি ভুলে গেছি। যাই হোক, আরেকবার আপনাকে আসতে হবে। আমি কবে? বলছে অমুক তারিখে। তখন আমি ভাবলাম যে বড়দের জন্য বোধহয় মানে গার্জেনদের এবার বোধহয় নিয়ে আসবেন, যেহেতু বক্তা ভালো বলেছে। আমাকে অবাক করে দিয়ে উনি বললেন এবার আপনাকে ক্লাস 4 দেব। তো ওই যে যত নিচু ক্লাস হচ্ছে, তত যে তাদেরকে সামলানোর যে জায়গাটা, সেটা নিয়ে শিক্ষক শিক্ষিকাদের যে অবস্থাটা থাকে, সেটা আমি সেদিকে আরেকবার নতুন করে উপলব্ধি করেছিলাম। কিন্তু আজকে ভেরি ডিসিপ্লিন গ্যাদারিং। স্বামী বিবেকানন্দ জীবনের মজার কথা বলছিলাম, উনি যখন আমেরিকায় রয়েছেন তখন বয়স কত? বয়স যদি এইটা তোমাদের কারো বলবার কথা নয়, যদি বলতে পারো আমি তো অবাক হয়ে যাবো। যে যখন স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছেন এবং সেখানে বলেছেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, প্রচুর হাততালি করেছে। উনি শিকাগো ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেই সময় স্বামীজির বয়স কত যদি জানা থাকে বলো, নাহলে আমি বলবো। বলো, কেউ বললে? আরে বাস 30টা হাততালি পাওয়ার জন্য। ভেরি গুড, যোগ্য ছিল। অন্যরাও নিশ্চয়ই হয়তো অনেকেই মনে মনে জানতে বলতে লজ্জা পেয়েছো, সংকোচ করেছো। এই যে 30 বছরের একজন ইয়াং ম্যান, এই 30 বছরের স্বামী বিবেকানন্দ যে বলছি, অসাধারণ ইংলিশ বলছেন, লোকেদের মনের মতো করে ভারতবর্ষের জ্ঞানের কথা বলছেন, এসব হচ্ছে। আবার সেই সঙ্গে তিনি রান্নাও করতে পারতেন খুব ভালো। মানে যারা খেয়েছে তারা বলছে টেরিফিক রান্না, অসাধারণ ভালো রান্না করতে পারতেন। শুধু একটাই ব্যাপার ছিল, আমি ওনার হাতের রান্না খাইনি, খেয়ে পুরো সম্পূর্ণ করতে পারতাম কিনা আমার সন্দেহ আছে। তার কারণ হচ্ছে যে রান্নার মধ্যে উনি পেঁয়াজ ঝাল দিতেন। ঝালটা আমার খুব পছন্দের ছিল, লঙ্কা ফঙ্কা দিয়ে একসা কাণ্ড একেবারে। কিন্তু সেটা উনি করতেন, তার মানে কি সেটা ছাড়া পারতেন না? পারতেন, কিন্তু ওনার একটা ফেভারিট জিনিস ছিল। এইবার আমেরিকায় যখন রয়েছেন, জিজ্ঞেস করলাম কত বছর বয়স? মাত্র 30। 30 ইজ নাথিং। সেই 30 বছরের ইয়াং ম্যান
তিনি আমেরিকায় রয়েছেন এবং যেখানে রয়েছেন ওখানে ওনার যে বসার জায়গা, লেখাপড়া করবার জায়গা, টেবিল, এই সমস্ত রয়েছে। তার সঙ্গে একটা জায়গা রয়েছে যেখানে রান্নার বিভিন্ন উপকরণ, যেমন ভাবে মা, মাসিমা, কাকিমাদের থাকে। তো ওই রান্নার জায়গাতে সব ভারতীয় মশলাপাতি এটা ওটা সমস্ত ওনার রাখা থাকতো, যে ওখানে গিয়ে কোথায় কি পাবেন, এখন যেমন সবই পাওয়া যায়। এইবার একজন আমেরিকান ভদ্রলোক ঢুকেছে। এবার আমেরিকারও অনেক ভালো জিনিস আছে, অনেক দোষও আছে। এই ভদ্রলোক ঢুকে, অন্য কেউ এরকম করে না, এই ভদ্রলোক ঢুকে ওই যে বাটিতে সব রাখা আছে, এটা নিচ্ছে মুখে দিচ্ছে, এটা বাঁধে নিচে মুখে দিচ্ছে, কিন্তু মা ঝামেলা করা গেল, আর একটু টেস্ট করে করে দেখছে। স্বামীজি করেছি বলো, কিন্তু সেদিন তার মাথায় কি চেপেছিল কে জানে, সে একটা করে টেস্ট করে দেখছে। স্বামীজি ভেতরে ভেতরে খুব রেগে যাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছেন না। আর যাই হোক, এখানকার ছেলে তো টেস্ট করে বানাতে করে কি যে একটা উল্টো পাল্টা ব্যাপার হচ্ছে। যাই হোক, এরকম করছেন, করতে করতে যে দুষ্টু বুদ্ধি সেটা তোমাদের বা আমার যা আছে তার থেকে অনেক বেশি মনে হয়। যে যেমন তিনি পণ্ডিত ব্যক্তি, তেমনি খুব বিশুদ্ধ রসিকতা এবং সাবলীল মানসিকতার লোক। ওই লোকটা কি করেছে, একটা বাটির সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং সেইটাতে ওই দানবের মতো লঙ্কা, সেগুলো মানে একটুখানি চিবলে নাম বলে যাবে মানুষের, সেই লঙ্কার সামনে দাঁড়িয়ে লোকটা কি হয়েছে, স্বামীজিকে জিজ্ঞেস করেছে, চাচি এটা কি? এবার আমরা এই জানুয়ারি মাসে বসে রয়েছি মাঝামাঝি জায়গায়, তো সরস্বতী পুজো আসছে। সরস্বতী পুজো, দেবী সরস্বতী হাতে বিনা এটা ওটা হলো, আর ভোগের মধ্যে কি জানো হবে, কুল এসে গেছে উত্তর। হ্যাঁ, তো এই যে কুল থাকে, সুতরাং এটা খুব লোভনীয় জিনিস। স্বামী বিবেকানন্দের মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেছে। উনি ইংলিশে যেটা বলেছেন সেটা বাংলা করলে দাঁড়ায় যে ওগুলো ভারতীয় কুল। এই বলাতে সেই লোকটা একটা দুহাতে করে, মানে অনেক একসঙ্গে অনেকগুলো নিয়ে মুখে দিয়েছে। স্বামী সঙ্গে বাইরে আমার কাজ আছে বলে বেরিয়ে গেছেন। মানে তারপরে যে ওই কুল মুখে দিয়ে সে যে আর কি কুল পায়নি সেটা আমাদের অনুমানের বিষয়। কিন্তু এইরকম, হ্যাঁ, ওটাকে বলছে ভারতীয় কুল, যে নেই ভাই যতগুলো ইচ্ছে খাক, একসঙ্গে নিয়ে মুখে করে দিয়েছে। তো এইরকম যে মানসিকতা, শান্তিটা আমাদের বলছি, তিনি কারো ক্ষতি চাইছেন না, কিন্তু তাদের ভেতরে একটা দুষ্টু ছেলে যে কিনা পুরো জগৎটাকে নিয়ে মজা করছে, মজা দেখছে এবং জগৎকে নিয়ে আনন্দ করছে। সেই রকম স্বামী বিবেকানন্দ তিনি স্কুলে পড়েছেন। এই স্কুলে পড়েছেন বলে স্কুল গৌরবান্বিত, স্কুল ধন্য, এবং যে কোনো ছেলে এখানে যে রয়েছে বা এই শিক্ষার সঙ্গে যুক্ত যে কোনো মানুষ, আমরা ভাবতে চাইবো যে এই আমিও যে যে বাতাসের মধ্যে আমি শ্বাস নিচ্ছি, এইখানে স্বামী বিবেকানন্দ বেঁচেছেন, বড় হয়ে উঠেছেন, এবং তিনি বলেছেন যে ভগবানের ইচ্ছে হলে এইরকম লক্ষ লক্ষ বিবেকানন্দ ভবিষ্যতে তৈরি হতে পারে। আমি বক্তা রূপে ভাবতে পারি যে আমার একটা বক্তৃতা দিলাম, আর কেউ পারবে না এরকম বক্তৃতা দিতে, সেটা ভাবাটা খুব ছেলে মানুষই, খুব বাজে। বিবেকানন্দ সেই জায়গা থেকে, কেন উদাহরণটা দিলাম, যে লোকের অনেক সময় মনে হয় যে আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, কিন্তু বিবেকানন্দ বলছেন যে এই যে আমি বিবেকানন্দ, তোমরা যে আমাকে শ্রদ্ধা সম্মান করছো, কিন্তু যদি ভগবান রামকৃষ্ণদেবের যদি ইচ্ছে হয়, মানে ওটা বলার মানে হচ্ছে যে এরকম ভবিষ্যতে হতে পারি, তাহলে লক্ষ বিবেকানন্দ জগতে তৈরি হতে পারি। আমরা এই সকালবেলায় সেই আশায় থাকবো যে আজকে যে ছেলেরা বললো বলে আমি হাততালি দিলাম, পরে একজন কুলের কথা বলেছে, যারা বললো, যারা বলেনি কিন্তু পুরো মনোযোগ দিয়ে শুনেছে, এই সমস্ত ছেলেদের মধ্যে থেকে, এবার আমি বিশেষ করে ছেলেদের কথা, ছাত্রদের কথা ভেবেই শেষ করতে চাইবো, যে তাদের দিকে যখন স্বামী বিবেকানন্দ তাকিয়ে আছেন, ওই স্বামীজির মূর্তির দিকে যদি তাকাও, এখন তোমরা সরাসরি দেখতে পাবে, তোমরা তীর্যকভাবে দেখতে পাবে, স্বামীজির মূর্তির দিকে যদি তাকাও, স্বামীজির চোখের দিকে যদি তাকাও, একটু ভাববার চেষ্টা করবে। যেমন আমাদের ভাব সম্প্রসারণে বলা হয় না, যে একটা লাইন দিয়ে যে একটু একটু লেখো তো, যে এটা সম্বন্ধে কি মনে হচ্ছে। স্বামীজির চোখের ভাবের যদি সম্প্রসারণ করা যায়, যে তিনি কি চাইছেন, তাদের বিশ্বাস করো আমার খুব ভাবতে ইচ্ছে লাগে যে তিনি যাদেরকে দেখছেন, সেই প্রত্যেক কটা ছেলের দিকে তাকিয়ে ভাবছেন, এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো, এই ছেলেটা ভালো, এরা আরো ভালো হবে, একদিন ভারতের নাম উজ্জ্বল করবে, এবং একদিন না একদিন এই বিবেকানন্দের মতো, পুরোপুরি না হয় নাই হলো, কিন্তু বিবেকানন্দের মতো জগৎকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে এবং মানুষের কল্যাণের জন্য নিজের জীবনের ত্যাগের মধ্যে দিয়ে একটা অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করে এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা, এরা সবাই বিখ্যাত হয়ে বাবা মায়ের নাম রাখবে, বিদ্যালয়ের নাম রাখবে, গুরুজনের নাম রাখবে। এই পর্যন্ত, ধন্যবাদ। দেখেছো তো যে হকি স্টিকের মধ্যে ব্যাপারটা বল জানা আছে,
হ্যাঁ, গর্তের মধ্যে ঢুকে যায়। এবারে হয়েছে কি, স্বামী বিবেকানন্দের জানা ছিল না যে গল্প কাকে বলে। কারণ স্বাভাবিক, ভারতবর্ষে তো তখন ওই খেলার প্রচলনটা নেই বললেই চলে। উনি যখন আমেরিকায় গেছেন তখন একটা খুব বড় লোকের বাড়িতে গেছেন, তাদের নিজেদের গল্ফ কোর্স ছিল। এই গল্ফ কোর্স যেটা ছিল, ওইখানে ওই যে ভদ্রলোক তার ছেলেটির নাম হলিস্টার, তো সেই ছেলে এটা মলয়ের খুব পছন্দের গল্প। তো সেই ছেলে ও কি করেছে যে ওই ছেলেটি ওখানে রয়েছে, স্বামীজি নিচু হয়ে প্রায় তার হাত ধরার মতো, বাচ্চা ছেলে তো তাকে বলছে এটা কি রে? তখন সেই ছেলেটা বলছে যে এটা হচ্ছে গল্ফ, এবং ওই যে স্টিকটা দিয়ে মানে ক্লাব বলে, বলছে যে এটা দিয়ে হিট করতে হয়, এবং এটা দিয়ে হিট করলে কি হয়, ওই বলটা গিয়ে ওই গর্তে পড়ে। এবং আমার বাচ্চা ছেলে যে ইনি একজন বয়স্ক মানে শ্রদ্ধেয় মানুষ, তাকে বুঝিয়ে বলছে। স্বামীজি বলছেন দে আমাকে ওটা দে। তখন ও যে বলছে সেটা ইংলিশে লেখা আছে, বাংলা করলে দাঁড়াবে এরকম যে তুমি এটা পারবে না, বাচ্চা ছেলে তো। তখন স্বামীজি বলছেন বাজি। তখন বলছে যে হ্যাঁ বাজি। আর ওদের দেশে এটা খুব হয় যে বাজি ধরে একটা কিছু হবে, বলছে $1/2 বাজি, মানে হেরে গেলে আমি $1/2 দেবো, আর যদি তুমি পেরে যাও তাহলে আমি $1/2 দেবো, যদি তুমি না পারো, হেরে যদি যাও তাহলে তুমি আমায় $1/2 দেবে, $1/2 বাজি। তখন স্বামীজি বলছেন আচ্ছা একটু আরেকবার বল। তখন বলছে এই যে এইখান থেকে হিট করতে হলে ওই যে গর্তটা আছে ওইখানে একটা ফ্ল্যাগ দেওয়া আছে, এই সময় ওর বাবা ওখানে এসে উপস্থিত হয়েছে। ওর বাবা বলছেন যে প্রাচ্য দেশের ঋষি আর একজন নবীন বালক, এদের মধ্যে কি কথা হচ্ছে আমি কি জানতে পারি? মজা করে বলছেন। তখন স্বামীজি বলছেন আপনার ছেলে বুঝিয়ে বলেছে আমাকে যে এরকম এরকম করা যায়, আমি ওর সঙ্গে বাজি ধরেছি। তখন ভদ্রলোক বলছেন যে না এটা আপনি পারবেন না, কারণ উনি দেখছেন কিছু বাজি ধরাধরি হচ্ছে। উনি বলছেন যে না এটা আপনি পারবেন না। স্বামীজি বলছেন যদি পারি। তখন ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। তখন ওই ভদ্রলোক বলছেন যে $10। তখন তার মানে বাবা ছেলে মিলে দাঁড়ালো $10.5। তখন $10 ইজ আ বিগ অ্যামাউন্ট। তখন স্বামীজি বলছেন আচ্ছা বলে উনি রেডি হয়ে ওই ক্লাবটা দিয়ে বলটাকে হিট করেছেন। হিট করতে করতে পড়েছে। যেই করতে পড়েছে তখন সেই বাচ্চাটা ছিল হাততালি দিয়ে নাচতে আরম্ভ করেছে, কারণ জীবনে এরকম দেখেনি যে লোকটা গল্প জানতো না সেই প্রথমবারে মেরে দিয়েছে। আর ভদ্রলোক সিরিয়াস হয়ে বলছেন এটা ভারতীয় যোগীর অলৌকিক খেলা, আমাদের যোগী যোগ বলে কিছু করছে। তখন স্বামীজি হাতে ধুলো ঝাড়ার মতো করে ভঙ্গিতে বলছেন যে দেখুন এই যোগের শক্তি আমরা এইসব কাজে ব্যয় করি না। তখন ভদ্রলোক বলছে যে তাহলে আবার কি, আমি আমার পেশির শক্তি জানি, আমি বলটাকে হিট করবার আগে ওই দূরত্বটা মেপে নিলাম, মেপে নিয়ে বুঝলাম যে আমাকে কতটা পেশি শক্তি প্রয়োগ করতে হবে, আর মনে রাখলাম যে জিতলে পাবো 10.5। সঙ্গে সঙ্গে মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত গেল এবং বলটা উড়ে গিয়ে মনে পড়বে। এই ঘটনাটা তোমাদের কাছে বলতে চাইছিলাম, তোমরা মজা পাচ্ছ আমি দেখছি, কিন্তু see the beauty and see the sweetness of the whole story। যে 10.5 তিনি তো সন্ন্যাসী, তিনি কপটদর্শন অবস্থায় সারা পৃথিবী ভ্রমণ করেছে, সুতরাং $10.5 পকেট নিয়ে তিনি ব্যাংক ব্যালেন্স বাড়াবেন ওরকম নয়। কিন্তু এটাতে যে শিক্ষাটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে একটা কিছু গোল আছে আমার কাছে, যে I have to achieve it। এবং তাতে যদি জীবনের প্রথমবার একটা জিনিসের সঙ্গে সম্মুখীন হই আমি, আর আমার মধ্যে যদি অদম্য ইচ্ছা শক্তি থাকে, স্বামীজি বারবার বলছেন যে তোমার মধ্যে জানলে সম্পূর্ণ শক্তি আছে, শুধু সেটা বিকাশের অপেক্ষা। এই যে কদিন ধরে জলীয় বাষ্প ঢুকেছে তো কলকাতায়, এই জলীয় বাষ্প ঢুকে একটু গরম রয়েছে, এবং অনেক সময় হয় কি যদি মেঘ হয় তাহলে সূর্যের মুখটা ঢেকে যায়, অনেকের মন খারাপ হয়ে যায় যে সূর্যের মুখ ঢেকে গেল, কিন্তু যখন মেঘ কেটে গেল তখন সূর্য একদম ঝলঝল করছে। স্বামীজি বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের ভেতরে ওই পূর্ণ শক্তি সূর্যের মতো বিরাজ করছে প্রত্যেক কটা ছেলে এবং মেয়ের মধ্যে, এবং প্রত্যেক ধর্মের ছেলে এবং মেয়ের মধ্যে। শুধু আমি কি পারবো এরকম একটা মেঘ ওপরে থাকে। যখন সেই মেঘটাকে সরিয়ে দেবো তখনই ভেতরের শক্তির পূর্ণ বিকাশ হবে সূর্য সঙ্গে। এই সমস্ত যে শক্ত শক্ত কথা বলছি তার সঙ্গে আসলে দাঁড়িয়ে আছে তার জীবনটা, যেখানে গিয়ে দেখাচ্ছে যে 10.5 মনকে বললাম, একটা ছেলে যখন ভাববে যে আমাকে হায়ার সেকেন্ডারিতে সায়েন্স পড়তে হবে, অনেক ছেলে আছে মেয়ে আছে যে ভাবে আমি ইংলিশে অনার্স করব, আবার কারণ বাবা হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা মা, সে ভাবছে আমি কমার্স লাইন নেব। কোন ছেলে বা মেয়ে ভাবছে যে আমি কম্পিউটার সায়েন্টিস্ট হব এবং এত বড় একটা জায়গায় যাব, যে ইসরোয় যাব, মহাকাশ যান উড়াবো,
এইসব ভাবা মানেই কিন্তু মনের ভিতর থেকে ওই মেঘগুলো সরে 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 যাওয়া, যে আমি এটা করতে পারবো, এটা যে ছেলে বা মেয়ে ভাববে তার সামনে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। স্বামীজি যে বলছেন এই 10:30 এটা মাথার মধ্যে যে নিলাম, ওই শক্তিটা পেশিতে গেল, একটা ছেলের ক্ষেত্রে কিন্তু আমি ডাক্তার হব, আমি কবি হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, যে কোনো দিক দিয়ে সে ভাববে, সেই দিকে যখন সে সেই ভাবনাটা খুব জোর হবে, তখন কিন্তু তার পেশি বলো, তার স্মৃতিশক্তি বলো, তার মেধা বলো, সেগুলো এক সুরে বাজতে আরম্ভ করবে। ডেফিনেটলি দ্যাট বয় অর গার্ল will reach his or her destination sooner or later. এইটা ওই গল্প থেকে, মানে গল্প মানে একেবারে সত্যি কাহিনী, সেইখান থেকে আমাদের কাছে আসছে। আমি দিদিদের কাছে, স্যারদের কাছেও অনুরোধ করবো যে স্বামী বিবেকানন্দের জীবনীর ওপর বই আছে মহারাজের মাধ্যমে, অনেকেই হয়তো পড়েছে, ইফ নট অল, সবার স্বামীজি বই আছে, খুব ছোট্টের মধ্যে একটা গল্পের মতো স্বামীজি জীবনী লেখা। সেইগুলো যদি ছেলেদের কাছে রিডেবল করে দেওয়া যায়, তাহলে হয়তো এই যারা কিনা এতক্ষণ ধরে শুনছে, আমার খুব ভালো লাগে যে এটা ভাবতে যে তাদের কাছে বিশাল অনুপ্রেরণা হবে। এবং আমি যখন বলেছি, তারপর মহারাজের উৎসাহে, মহারাজের আগ্রহে যখন প্রশ্ন করা হচ্ছে, আমাকে সরলরা প্রশ্ন করেছে, এই এতক্ষণ সময় ধরে যে মনোযোগের সঙ্গে তোমরা শুনেছো, এটা বিশ্বাস করো আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় গিফট গুলোর মধ্যে একটা। থ্যাংক ইউ।